বাবুই পাখির মতো বসবাস করতে হয় জনবিচ্ছিন্ন এলাকার চরজানাজাত এলাকায়। আর এই চরজানাজাতের সেই ইলিয়াস আহমেদ চৌধুরী স্কুল হয়তো বেশ কয়েকটি বাড়ি ভেঙেছে আমরা দেখেছি। আর জীবন যুদ্ধ করে আর জীবনের সংগ্রাম নিয়েই এই যুদ্ধে হয়তো অনেকেই অংশগ্রহণ করে আজ মেধাবী। আর তাদের এই মেধাবী শক্তি যেন একটি বিরল দৃষ্টান্ত। আর এই দৃষ্টান্তের সাথেই আমাদের এই প্রধান শিক্ষক স্যার আপনার এই বিদ্যালয়ের যে প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে হয়তো এক সময় চরজানাজা ছিল, আর এখন যে আপনি আসছেন স্যার সুলতান মাহমুদ, যার সাথে আমরা এখন কথা বলছি, বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতিটা বলেন স্যার। বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, আমার এই স্কুলটা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে এই স্কুলের শুরু থেকে এখনও আমি সেই অবস্থা কাটিয়ে উঠতে পারি নাই। তার মধ্যে দিয়ে আমরা আমাদের যে এসএসসি পরীক্ষা এবং জেএসসি পরীক্ষার রেজাল্ট ধারাবাহিকভাবেই ভালো হয়ে আসছে। এই বছরও আমরা অনেক সাফল্যতার সাথে 107 জন পরীক্ষার্থী, তার মধ্যে 104 জন পাস করেছে, জিপিএ 5 পেয়েছে 23 জন। হ্যাঁ জি স্যার, এই 23 জনের আমরা জানি যে 23 জন তো অনেকই ছিন্নমূল পর্যায়ে। আর এই ছিন্নমূল পর্যায়ে যারা আগামীতে লেখাপড়া করবে, আর আজকে যে একজন শিক্ষার্থীর বাড়িতে চিফ হুইপের প্রতিনিধি দল আসছে স্যার, এই ব্যাপারে কিছু বলুন। এই ব্যাপারে আমার এই ছাত্রীর অনেক দুর্দিন, অর্থাৎ এই ছাত্রীর বাড়ি চরজানাজাতেই ছিল। সে তার বসত ভিটা হারিয়ে ফেলাইছে। এখন তার বাবা একজন জেলে। তাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে এই বিদ্যালয়ে আমরা এই পর্যন্ত পাঠদান করেছি। এই বছর সে তার সাফল্যতার সাথে সে জিপিএ 5 পেয়েছে। এখন তার সে উচ্চশিক্ষায় সে অর্জন করতে পারবে কিনা এটা নিয়ে সে সংশয় আছে। এই মর্মে আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয়কে বিষয়টা আমি কাল রাত্রে অবগত করার পরে সে আমাকে রাত 12টার দিকেই সে আমাকে অবহিত করছে যে সে আজকেই তার প্রতিনিধি দল সে এখানে আসবে, এবং সে আশ্বস্ত করছে যে তার উচ্চশিক্ষার জন্য সার্বিক সহযোগিতা, যত ধরনের সহযোগিতা লাগে সে তার পরিবারকে করবে। তো স্যার, জীবন চিত্র এবং জীবন মানচিত্র অনেক কিছু আলাদা হয় প্রেক্ষাপট। আর আমরা স্যার যতটুকু জানি যে সেই পদ্মার করাল স্রোতের মধ্যে মাছ ধরে, আর এই মাছ ধরার সাথে সাথে একজন জেলের মেয়ের সাফল্যতা স্যার, এটাকে আপনি কি চোখে দেখছেন? এটা আমি সেই ভাষা দিয়ে আমি বোঝাতে পারবো না। এটা শুধু তার গর্বই না, এটা আমাদেরও গর্ব। কারণ এই ছাত্রীর মধ্যে যে প্রতিভা, এটা বিগত দিনেও সে আমার স্কুলে যত ধরনের অনুষ্ঠান হয়েছে সেখানে শিবচর পর্যন্ত সে সফলতা অর্জন করছে। এটা তার প্রতিভা, আমাদের ইচ্ছা, এবং তার বাবা জেলে হলেও তার বাবার যে প্রতিভা, এই সমন্বয়ে আমরা আজকে এই সফলতা অর্জন করতে পারছি। তৃণমূলদের গুছিয়ে স্যার কিভাবে এদেরকে আবার কলেজমুখী করার জন্য কি পদক্ষেপে আসতেছেন আপনারা? আমরা এই পদক্ষেপে আসছি, অর্থাৎ বিগত দিনেও আমি এদেরকে যখন এরা কলেজ জীবনে গেছে, আমি যতটুকু পারছি আমি তাদের প্রতি সুদৃষ্টি রাখছি। এবং তারা আমার এই স্কুল থেকে যারা নাকি বিগত দিনে ভালো রেজাল্ট করে গেছে, তারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখনও পাঠদান করতেছে, কেউ বড় বড় অফিসারও হয়ে গেছে। এটা আসলেই এই প্রতিষ্ঠানের সাফল্যই না, শুধু আমাদের যে স্থানীয় যে মাননীয় চিফ হুইপ, তার সার্বিক সহযোগিতায় আমার এই ভাঙ্গাগড়া স্কুল, আমার এই স্কুল 3 বার নদীতে ভাঙছে। এই বছর আমি এখানে একটা স্থায়ীভাবে বসবাস করার জন্য, স্কুল প্রতিষ্ঠিত করার জন্য মাননীয় চিফ হুইপ মহোদয় তার সার্বিক সহযোগিতা, এবং এখানে এই জমি এই যে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে 80% জায়গার সে ব্যবস্থা করে দিয়েছে, এবং সে একাডেমিক ভবন সহ সমস্ত সার্বিক সহযোগিতা। চিফ হুইপ স্যারের কাছে নতুন প্রেক্ষাপট নিয়ে, নতুন পরিকল্পনা নিয়ে কোনো আপনার অগ্রযাত্রা এবং কোনো দাবি আছে কিনা স্যার? নতুন অগ্রযাত্রা আমার তার সার্বিক সহযোগিতা আমি চাচ্ছি, এবং সে আমাকে বলছে, সে আমাকে আশ্বস্ত এটুকুই বলছে যে আমার কম্পিউটার ল্যাব, অর্থাৎ আমার এই আধুনিক শিক্ষা অর্জনের জন্য, আধুনিক শিক্ষা দানের জন্য যত ধরনের একাডেমিক থেকে শুরু করে যত ধরনের দরকার, আপনার উপকরণ দরকার, এগুলা সে আমাকে দেওয়ার জন্য। স্যার, বর্তমানে তো সড়ক পথ, আমরা জানি যে সড়ক পথের সাথে স্কুলটা অবস্থিত, আর এর প্রেক্ষাপট আগামীতে আরো একটু ভালো হওয়া করা উচিত। আর এই পরিকল্পনাটা মাথায় নিয়ে নতুন কোনো পরিকল্পনা যদি হয়, তো এখানে আর আমরা জানি যে মেধা আরো বাড়তে পারে, আর এই স্কুলটা এক সময় শহরমুখী, শহরের মতো হয়ে যাবে আমি চিন্তা করি। এই বর্তমান চিন্তা চেতনায় এটাকে স্যার আপনি কি মনে করেন? আমিও এটা আশাবাদী, এবং আমি না শুধু আমাদের মাননীয় চিফ হুইপ আশাবাদী এই মর্মে, সে আমার এখানে 4তলা ভবন ইতিপূর্বে উদ্বোধন করে গেছে, এবং এখনই কাজ শুরু হয়ে যাবে। আমি আমার এই একাডেমিক ভবন এখান থেকে এই পাশে করার জন্য সে আমাকে নির্দেশ দিয়ে দিয়েছে, অতি শীঘ্রই এখানে একাডেমিক ভবন সহ 4তলা ভবন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলবে। এই সাথে বিদ্যালয়ের যে আপনার যা অভাব অনাটন আছে তা সে খুব অতি দ্রুত সে আমাকে করার জন্য
সাহায্য সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। এবং আমি এই মর্মে আমি আমার পক্ষ থেকে, আমার বিদ্যালয়ের পক্ষ থেকে, আমার শিক্ষক কর্মচারী এবং ম্যানেজিং কমিটি, অভিভাবক, এই স্কুলের শুভাকাঙ্ক্ষী যারা, সবার পক্ষ থেকে আমাদের মাননীয় চিফ হুইপকে আমি ধন্যবাদ জানাই এবং তার নেক হায়াত। চর জানাজাত আর এই প্রতিকূলতার মধ্যে যে বর্ষা মৌসুমটা আসে, সেই বর্ষা মৌসুমে বাবুই পাখির মতো ভর করে বাঁচতে হয় এই জনবিচ্ছিন্ন এলাকার মানুষের। তা এখানে সেই কুড়িয়ে কুড়িয়ে আসা 23 জন শিক্ষার্থী যারা জিপিএ 5 পেয়েছে, আর এই সাফল্যতা আমি মনে করি আমার স্যার যে এক সময় অনেকটাই কষ্ট করেছে সুলতান মাহমুদ, তার এই পদচারণায় আজ বিদ্যালয়টি এত বড় একটা প্রতিষ্ঠিত হয়েছে। সেই দাদাভাই ইলিয়াস আহমেদ চৌধুরী বিদ্যালয়টি। মিষ্টি, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি, আলহামদুলিল্লাহ, রহমত অনেক ভালো আছি। বিদ্যালয়ে কিভাবে আসা যাওয়া করতা? বিদ্যালয়ে আমি চরে যখন আমাদের বাড়ি ছিল তখন আমি চর থেকে হাইটটা এসে এখানে খাওয়া দিয়ে পারবে তারপর স্কুলে আসতাম। তো অনেক সময় তো ঝড় বৃষ্টি হইতো, কিভাবে আসতা? ঝড় বৃষ্টির মধ্যেও আসতাম, আমি কোনো সময় স্কুল বন্ধ দিতাম না। আমি জানতাম যে স্যার আসবো, একজন স্টুডেন্ট থাকলেও স্যাররা তাকে পড়ালেখা করে। পড়ালেখার পিছনে বাবার পদক্ষেপ বেশি ছিল না মায়ের? দুনো জড়িয়ে ছিল। বাবা মায়ের শাসনটা কি একটু অন্যরকম ছিল? তারা সবসময় আমাকে সাপোর্ট করতো, এমনকি আমাদের স্কুলের টিচাররা যারা আছে সবাই আমাকে অনেক সাপোর্ট করতো। তোমার গাইডেন হিসেবে স্যারের যে প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, তার ভূমিকা কি ছিল? তার অবদান অসামান্য, তার অবদান আমি মুখে বলে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না তার অবদান কেমন। তার জন্য আজকে আমি এত দূরে আসতে পারছি। তিনি না থাকলে হয়তো আমি আজকে এই জায়গায় আমি দাঁড়িয়ে থাকতাম না, আমি এত ভালো একটা রেজাল্ট করতে পারতাম না। সবচেয়ে কষ্টের কথা কোনটা মনে পড়ে আজকে? এমন কোন কষ্ট আছে? আমি তো একের জন্য গোল্ডেন প্লাস পাইনি। এটা একটা কষ্ট। তা আগামীতে ভালো রেজাল্ট করবো আশা করি। বাবা কি বলছে? বাবা ভালো বলছে। মা কি বলছে? মা অনেক ভালো বলছে। অনেক সময় তো না খাইয়া বিদ্যালয়ে আসতে হতো, জি, সেই কথা মনে পড়ে? পরে তখন কেমন লাগে? তখন অনেক কষ্ট লাগে, কিন্তু আজকে যে রেজাল্টটা করছি এটার কথা মনে করলে অনেক ভালো লাগে। সেই কথা আর ইয়ে হয় না। না, সে পদ্মায় কথা- কয়বার ভাঙছে নদীতে? 3 বার ভাঙছে। তাই এখন সে শেষ যুদ্ধ, আর এই যুদ্ধ করে প্রতিষ্ঠিত হতে হবে। এই শেষ যুদ্ধের অবস্থান কোথায়? ঢাকা কোথায় ভর্তি হবা? আমি এখনো জানি না, আমাদের আর্থিক অবস্থা অনেকটা খারাপ, আমি এখনো জানি না। আমার আশা আছে যে আমি পড়ালেখা করবো, বাট আমার বাবা পারবে কিনা তা জানি না। বাট আমার স্যার আমাকে আশ্বস্ত করছে যে মাননীয় চিফ হবে আমাকে অনেক সাহায্য করবে, আর স্যারও আমাকে অনেক সাহায্য করে। স্যার সংবাদ পেয়ে আজকে তোমার কাছে প্রতিনিধি দল আসতেছে, এটা ভালো লাগতেছে? চিফ হুইপ স্যারের প্রতিনিধি হ্যাঁ, দল অনেক তোমার ভালো কাছে? লাগতেছে। হ্যাঁ, হ্যাঁ, যে কিরকম লাগতেছে যে স্যার একটা প্রতিনিধি দল তোমার কাছে পাঠাচ্ছে? আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যে আমার এতটা ভালো লাগতেছে। তো এই পড়ালেখার যে অগ্রগতিটা যে ছিল এবং স্কুলে যে কোচিং ছিল, এই কোচিং এর অগ্রযাত্রাকে পাড়ি দিয়ে নতুন পদক্ষেপে, নতুন সিলেবাসে এই ইন্টারে যখন উঠবা, এই পরিকল্পনায় কিভাবে মাথা নিচ্ছ? এই পরিকল্পনা করতেছি যে আগামীতে যেন আমি ভালো একটা রেজাল্ট করতে পারি, ভালোভাবে পড়ালেখা করতে পারি, স্যারের জন্য আমার পাশে সব সময় থাকে। তাই হ্যাঁ, জীবন যুদ্ধ, আর এই জীবন যুদ্ধ নিয়েই চর জানাজাতের মানুষের বসবাস। আর জীবন চিত্র যেন এক মানচিত্রের ক্ষতচিহ্ন, কেননা এই ক্ষতচিহ্নর মাঝেই বন্দী থাকে চর জানাজাতের মানুষ। আর এই জীবন যুদ্ধ নিয়ে বর্ষাকালের সেই প্রতিকূল আবহাওয়া আর এই প্রতিকূল বৈরিতার সাথেই যুদ্ধ করে সেই বাবুই পাখির মতোই বাঁচতে হয় এই মানুষের। কেননা যে এই চর জানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী দাদাভাই বিদ্যালয়টি নিয়ে সুলতান মাহমুদ স্যারের এক সময় সেই করাল গ্রাস পদ্মা, আর এই পদ্মার সাথে জীবন যুদ্ধ নিয়ে এই ছাত্রছাত্রীদের নিয়ে 3 বার ভাঙার কবলে পড়েছিল এই বিদ্যালয়টি। আর সেই সুকুময় সময় আর এই শান্ত নিবিড়ে সেই পাখির ডাক, হয়তো প্রকৃতি যেন অনেকটাই অভয় কণ্ঠে বলছে হয়তো আগামীতেও অনেকটাই উন্নতি হবে। কেননা আমরা দেখতে পাচ্ছি এই প্রকৃতি আর অভয় কণ্ঠ যেন সেই চর জানাজাতের মানচিত্র অনেকটাই ভুলে গিয়েছে। এখন সেই দৃষ্টান্ত হবে নতুন দৃষ্টান্ত। আর